পাবে না, তবু করে তো যেতে হবে, কি ধরবে কোনো ঠিক নেই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে নাম্বার 1, শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্ব। এটা হচ্ছে প্যাভলভের। শিখনের প্রাচীন অনুবর্তন তত্ত্ব হচ্ছে প্যাভলভ। আচ্ছা, তারপরে হচ্ছে বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্ব, যেগুলো দরকার সেইগুলো, সব দরকার। বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্ব, এইটা হচ্ছে স্টার্নবার্গের। স্টার্নবার্গ। তারপরে হচ্ছে অনুশিক্ষণের প্রবক্তা, যেটা খুব গুরুত্বপূর্ণ, অলরেডি আমি নোট দিয়েছি। অনুশিক্ষণের প্রবক্তা আমি একবার দেখে নেব, তবু যদি আমার কাছে থাকে না রেকর্ডেড ক্লাসগুলো আমি দিয়ে দেব। বুচ এবং অ্যালেন। অনুশিক্ষণের প্রবক্তা হচ্ছে বুচ আর হচ্ছে অ্যালেন। তারপরে হচ্ছে বুদ্ধির 3D তত্ত্ব। বুদ্ধির 3D তত্ত্ব, যেটা হচ্ছে গিলফোর্ড। গিলফোর্ড। আচ্ছা, তারপরে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক রুসো। তারপর হচ্ছে আইকিউ। আইকিউবের প্রবক্তা হচ্ছে স্টার্ন। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব হচ্ছে স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান। তারপরে হচ্ছে শিখনের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব। শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, এটা হচ্ছে থর্নডাইক। থর্নডাইক। আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ ম্যাম, আমি পূজা দেবনাথ বলছি এটা থেকে। পূজা বলো। আমার ওইটা খুব সমস্যা ছিল ফোন থেকে, তো আমি আচ্ছা, তারপরে হচ্ছে বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশের তত্ত্ব। বৌদ্ধিক বিকাশের যিনি প্রবক্তা, তিনি হচ্ছেন পিয়াজে। পিয়াজে। তারপর হচ্ছে ম্যাক্সিমস অফ টিচিং, এর কে প্রবক্তা? ম্যাক্সিমস অফ টিচিং, এর প্রবক্তা হচ্ছে হার্বার্ট স্পেন্সার।
আচ্ছা, তারপরে হচ্ছে প্রকল্প পদ্ধতি। আমরা যে প্রজেক্টের কথা বলি, তাই না? এই প্রকল্প পদ্ধতির জনক কে? এই প্রকল্প পদ্ধতির জনক হচ্ছে প্যাট্রিক। বিল প্যাট্রিক। আর বুদ্ধির হচ্ছে বহু উপাদান তত্ত্ব। বুদ্ধির বহু উপাদান তত্ত্ব, যেটা হচ্ছে থ্রাস্টন। থ্রাস্টন হচ্ছে বুদ্ধির বহু উপাদান তত্ত্বের জনক। আচ্ছা, এবারে হলো বুনিয়াদী শিক্ষার ধারণা কে দিয়েছেন? বুনিয়াদী শিক্ষার ধারণা কে দিয়েছেন? মহাত্মা গান্ধী। বাই দা ওয়ে, এবছরের জাতীয় যে শিক্ষানীতিটা আছে ওটা একটু দেখে যাবে ভালো করে। আছে ওটা কাছে, জাতীয় শিক্ষানীতিটা? জাতীয় শিক্ষানীতিটা কাছে আছে? দু 2020 জাতীয় শিক্ষানীতি। এই কেউ উত্তর দিচ্ছ না কেন, বলি ব্যাপারটা কি? ম্যাম আছে, একটা পেয়েছি। আমি দিয়ে দিচ্ছি গ্রুপে এক্ষুনি। জাতীয় শিক্ষানীতির নোট আছে, মানে রেডি নোটস আমি দিয়ে দিচ্ছি, ওটা দেখে যাবে। পাঠিয়ে দিয়েছি। জাতীয় শিক্ষানীতিটা দেখবে। আচ্ছা, আরেকটা হচ্ছে হ্যাঁ, আরেক বুনিয়াদী শিক্ষা হলো, আর হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, এটা কার? এটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্লেটো বলেছেন। প্লেটো, প্লেটো বলেছেন। আরেকটা হলো কিন্ডারগার্টেনের প্রবক্তা কে? কিন্ডারগার্টেনের প্রবক্তা হচ্ছে ফ্রয়েবল। ফ্রয়েবল, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে ভারতীয় সংবিধানে ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত যতগুলো সংবিধানের ধারা আছে, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারা। ভারতীয় সংবিধানের
শিক্ষা সংক্রান্ত যে ধারা আছে সেগুলো। আচ্ছা, এই ক্ষেত্রে বলবো যে ফার্স্ট ওয়ান হচ্ছে 14 নম্বর ধারা, যেটাকে আমরা সাম্যের অধিকার বলি। 14 নম্বর ধারা, ঠিক আছে। 14 নম্বর ধারাতে যেখানে বলা হচ্ছে যে যে কোনো রাষ্ট্রের মধ্যে মানে একটা দেশের মধ্যে আইনের দৃষ্টিতে সকলেই সমানভাবে আইনি অধিকার ভোগ করবে বা সকলের ক্ষেত্রে আইন সমান হবে। তাহলে 14 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রের সীমানার মধ্যে সকলের ক্ষেত্রেই আইন সমান, আইনের দৃষ্টি অনুযায়ী সকলেই সমান, আইনের দৃষ্টিতে কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে 15-1 নম্বর ধারা। 15-1 নম্বর ধারা ভিভিআই তোমাদের জন্য, যারা মেয়ে তাদের জন্য স্পেশাল, যে নারীদের শিক্ষা ক্ষেত্রে সমান অধিকার থাকবে। 15-1 নম্বর ধারা নারীদের শিক্ষা ক্ষেত্রে সমান অধিকার থাকবে। নারীদের শিক্ষা ক্ষেত্রে সমান অধিকার থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে 16 নম্বর ধারা, সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না কারোর সঙ্গে। সরকারি চাকরির ক্ষেত্রে 16 নম্বর ধারা, যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে 16 নম্বর ধারাতে সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না সকল নাগরিকের ক্ষেত্রে। বৈষম্যমূলক আচরণ নয় নাগরিকদের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট হচ্ছে 21-1 নম্বর ধারা। 21-1 নম্বর ধারাতে বলা হচ্ছে ভিভিআই 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা, যেটা এই মুহূর্তে 6 থেকে আর 14 নেই, যেটা 3 থেকে 18 হয়েছে। নতুন যে জাতীয় শিক্ষানীতি সংবিধানে যেটা 6 থেকে 14 বলা হয়েছে, সেটা জাতীয় শিক্ষানীতিতে 3 থেকে 18 বলা হয়েছে, যে সমস্ত শিশুকে অবশ্যই অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনতে হবে। 21-1 নম্বর ধারা। সংবিধানের ধারাতে রয়েছে 6 থেকে 14, ঠিক আছে। আর জাতীয় শিক্ষানীতি অর্থাৎ কিনা ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি বলছে? 3 থেকে 18 সমস্ত শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক অবশ্যই নিতেই হবে শিক্ষার পাঠ। আঠাশ নম্বর ধারা। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি সাহায্যে পরিচালিত হয় সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। 28 নম্বর ধারায় বলেছে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। আচ্ছা, 30 নম্বর ধারাতে যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে পারবে। একটা দেশে সংখ্যালঘু সম্প্রদায় থাকে,
সেই সংখ্যালঘু সম্প্রদায়, যেটা 30 নম্বর ধারাতে বলা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় তারা একটি দেশের মধ্যে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান, এই যে যেমন আজকে মাদ্রাসা, ঠিক আছে, সংখ্যালঘু সম্প্রদায় এই যে মাদ্রাসায় শিক্ষা প্রদান করা হচ্ছে, এটা সংবিধানের 30 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে তারা নিজেদের মতো করে শিক্ষা প্রদান করতে পারবেন। নেক্সট হচ্ছে 41 নম্বর ধারা 41, যেখানে বলা হচ্ছে যে যে কোনো রাষ্ট্র অর্থাৎ কিনা ভারত, মানে যে কোনো রাষ্ট্র না, রাষ্ট্র অর্থাৎ দেশ, আমাদের দেশ ভারতবর্ষ, তারা তাদের আর্থিক ক্ষমতা এবং উন্নয়নমূলক ক্ষেত্রের মধ্যে নাগরিকদের কর্ম এবং শিক্ষার ব্যবস্থা করবে, ঠিক আছে, তারা তাদের আর্থিক ক্ষমতা অনুযায়ী একটা দেশের, আমাদের যেমন একটা আমরা আমাদের আর্থিক ক্ষমতা অনুযায়ী তো আয় অনুযায়ী ব্যয় করে থাকি, তেমনি দেশেরও একটা আর্থিক ক্ষমতা রয়েছে, তো সেই দেশের আর্থিক ক্ষমতা অনুযায়ী তারা কিন্তু তাদের কর্ম এবং শিক্ষার ব্যবস্থা করবে। কর্ম এবং শিক্ষার ব্যবস্থা করবে, এটা কত নম্বর ধারাতে বলছে? 41 নম্বর ধারাতে, ঠিক আছে, 41 নম্বর ধারাতে বলছে। আর হচ্ছে কি, আর বলা হচ্ছে যে সংবিধান চালু হওয়ার দিন থেকেই বলেছিল যে 10 থেকে 14 বছর বয়সী, এটার এখন আর দরকার নেই। আচ্ছা 46 নম্বরটা দেখবে, 46 নম্বর হচ্ছে তপশিলি জাতি ও উপজাতি, এসসি এসটি, তপশিলি জাতি উপজাতি, ঠিক আছে, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা করবে রাষ্ট্র এবং অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করবে রাষ্ট্র, অর্থাৎ এসসি এসটি দের জন্য শিক্ষার কথা বলা হয়েছে 46 নম্বর ধারায়। উচ্চ শিক্ষার কথা বলা হয়েছে 66 নম্বর ধারায়, উচ্চ শিক্ষার কথা বলা হয়েছে 66 নম্বর ধারায়, বিভিন্ন উচ্চ শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, কারিগরি শিক্ষা, এই সমস্ত কথা বলা হয়েছে 66 নম্বর ধারায়। উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, বিজ্ঞান, এই সমস্ত কিছুর কথা বলা হয়েছে 66 নম্বর ধারায়। আর 51 ক নম্বর ধারায় বলা হয়েছে 51 এক বা 51 ক এক, যেখানে বলা হচ্ছে যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে যদি বিদ্যালয়ে না পাঠানো হয় তাহলে তাদের বাবা মায়েদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো বাবা মা 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে যদি বিদ্যালয়ে না পাঠায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। তাহলে এই ধারাগুলো ভালো করে পড়ে যাবে প্রত্যেকে। যে কটা ম্যাম ধারা, 41 কি হয়েছে? 41 নম্বর ধারাটা একবার বলবেন? 41 নম্বর ধারাটা বলবো। আচ্ছা 41 নম্বর ধারাতে বলা হচ্ছে যে যেখানে যেখানে বলা হয়েছে যে ভারতীয়, মানে ভারতবর্ষের রাষ্ট্রের ক্ষেত্রে, মানে ভারতীয় রাষ্ট্রের ক্ষেত্রে আর কি, রাষ্ট্র যে কোনো অর্থনৈতিক সহায়তা নাগরিকদের তাদের শিক্ষার ব্যবস্থা করবে, তারা তাদের সাধ্যমতো অর্থনৈতিক সহায়তা দিয়ে শিক্ষার ব্যবস্থা করবে প্রত্যেকটি নাগরিকের, ঠিক আছে। শুধু শিক্ষা নয়, 41 নম্বরে কর্ম এবং শিক্ষা, এই দুটোই, মানে চাকরি ও শিক্ষা, এই দুটোরই ব্যবস্থা করবে রাষ্ট্র, এটা বলা হয়েছে। এবার আমি এক্ষেত্রে একটা জিনিস বলে রাখবো, দেখো এতগুলো ধারা বললাম প্রথম থেকে, যদি ধরো এই 12 থেকে 35 নম্বর ধারা, মানে এই 14, 15, 26, 21, 28, 30 এই অবধি যে ধারাগুলো আছে,
এই ধারাগুলো হচ্ছে সবগুলোই মৌলিক অধিকারের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। তোমাদের এর থেকে বেশি জিজ্ঞাসা করবে না, যদি বলে যে এটা কার মধ্যে পড়ে তখন বলবে এটা মৌলিক অধিকার, ইংরেজিতে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এটা আমাদের মৌলিক অধিকার, ঠিক আছে। আর এই যে 41 নম্বর যে ধারাটা থেকে আছে, 41, 46 এইগুলো, 41 থেকে 51 নম্বর, মানে আই মিন 41 থেকে 50 নম্বর, তোমাদের আর নেই অতগুলো, 41 আর 46 আছে, এই দুটোকে বলা হবে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, অর্থাৎ কিনা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, যেটাকে বাংলায় বলা হয় রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তোমরা বাংলাতেই বলো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। ডিপিএসপি ইংরেজিতে ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। ডি ফর ডিরেক্টিভ, পি ফর প্রিন্সিপাল, ডিরেক্টিভ প্রিন্সিপাল, স্টেট পলিসি, এস ফর স্টেট এন্ড পি ফর পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। আর এই যে 51 এক, এটা হচ্ছে মৌলিক কর্তব্য। 51 একটা হলো মৌলিক কর্তব্য, অর্থাৎ কিনা ফান্ডামেন্টাল ডিউটিস। আর কিছু জানার দরকার নেই, যদি জিজ্ঞেস করে এটা বলে, মানে ইফ যদি জিজ্ঞাসা করে ফেলে যে বলো তো এই যে তুমি এত ধারার কথা বললে, এটা এই ধারাতে আছে, তাহলে এটা কি উত্তর হবে, তো সেটার উত্তর হবে এই। ম্যাম অনুশিক্ষণের প্রবক্তা ওটা বলবেন, আর ওই দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা ওটা লেখা হয়নি, যেটুকু বলে দেবেন। কোনটা? অনুশিক্ষণের প্রবক্তা। হ্যাঁ, অনুশিক্ষণের প্রবক্তা। আচ্ছা, অনুশিক্ষণের প্রবক্তাটা এখানে তো বলিনি না। অনুশিক্ষণের প্রবক্তা এই যে বলেছি, বুচ আর অ্যালেন। এই যে বুচ আর অ্যালেন। আর হচ্ছে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা, বুদ্ধির কি ওটা? ও, বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্ব, স্টানবার্গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুদ্ধির প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ তত্ত্ব হচ্ছে স্টানবার্গ। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, এটা গেল আর্টিকেল। এতক্ষণ ধরে আর্টিকেল গুলো বললাম, এই তত্ত্বগুলো বললাম। এবার হচ্ছে সংবিধান সংশোধনী, মানে যেগুলোকে বলা হয় অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে। আর্টিকেল হচ্ছে ধারা, আর সংবিধান সংশোধনী হচ্ছে অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে। একটু মুছছি। ধারাগুলো বলে দিয়েছি। সংবিধান সংশোধনী দুটো কি তিনটে আছে তোমাদের শিক্ষা সংক্রান্ত, ব্যাস ওই তিনটে পড়লেই। তোমরা কি যে মানে অন্য টিচারদের কাছে যে ইন্টারভিউটা আমি কন্ডাক্ট করব, তো সেটা কি তোমরা 5 তারিখের পরে দেবে, মানে এই কদিন কি তোমাদের পড়তে সময় লাগবে, সেটাই আমি বলছি। মানে আমি আসার ফেরার পর দেবে, সেটাই বলছি। হ্যাঁ ম্যাম, সেই ভালো, একটু তৈরি হয়নি। হ্যাঁ, ম্যাম সেটা করলেই ভালো হয়। কারণ আমি সেটা বলে রাখতে হবে তো তাদের ডেট নিয়ে, সেই কারণে তোমরা আমাকে একটা ফিক্স ডেট দিলে আমি অ্যাট লিস্ট একটু কথা বলে রাখবো। ম্যাম 5 তারিখের পর আপনি একটা ডেট বলবেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার শিক্ষা সংক্রান্ত যেগুলো হচ্ছে সংশোধন, যেটাকে আমরা বলে থাকি অ্যামেন্ডমেন্টস। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস বা হচ্ছে সংবিধান সংশোধনী।
আচ্ছা, এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ৮৬তম সংবিধান সংশোধনী, ঠিক আছে? যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ৮৬তম সংবিধান সংশোধনী। এখানে কি বলা হচ্ছে, এই ৮৬তম সংবিধান সংশোধনীতে যেটা ফার্স্ট করছে, যেটাকে আমরা বলে থাকি শিক্ষার অধিকার আইন, অর্থাৎ কিনা RTE, রাইট অফ টিচিং এডুকেশন, শিক্ষার অধিকার আইন, অর্থাৎ 2009 সালে শিশুদের জন্য নিখরচায় বাধ্যতামূলক শিক্ষার যে প্রদান, একটু আগেই আমি বলছিলাম শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার যে প্রদানের কথা বলা হয়েছে, শিক্ষার যে প্রদানের কথা বলা হয়েছে 2009 সালে, যে আমি বললাম যে 6 থেকে 14 বছর বয়সী যে শিশুদের যে শিক্ষা সেটা বাধ্যতামূলক, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটার কথাই কিন্তু এই ৮৬তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে। সেটা কবে করা হয়েছে? এইটা মৌলিক অধিকারের আওতায় এসেছে 2009 সালে, সালটা লিখে নাও 2009। এটা ৮৬তম হচ্ছে সংবিধান সংশোধনী। আর এটার ধারাটা অলরেডি বলে দিয়েছি, যেটা হচ্ছে 21-এর ওই 1 বা 21-এর এ, আমি যে ধারাটা বলে দিই সেই ধারা, ঠিক আছে? যে ধারাটা বলে দিই সেইটাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে 2002 সালেও ৮৬তম সংবিধান সংশোধনী। আজ এতটা জানার দরকার নেই, এটাতেই জেনে রেখে দিও এইটুকু, এটা গুরুত্বপূর্ণ। তার মানে ৮৬তম সংবিধান সংশোধনী থেকে ওই 6 থেকে 14 বছর বয়সী এই যে শিশুদের কথা আমরা বলছি, যাদেরকে বিনা পয়সায় পড়াতে হবে, নিখরচায় পড়াতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই বাধ্যতামূলক শিক্ষা হবে, অবশ্যই বাধ্যতামূলক শিক্ষা হবে। এক মিনিট একটু hold করো। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আর্টিকেলের মধ্যে। আর আর্টিকেল সেভাবে কিছু দেখার দরকার নেই। আরেকটা হচ্ছে যেটা হলো শিক্ষার ক্ষেত্রে এটা দেখলেই হবে, আর আর সেরকম ভাবে নেই। আর ধারাগুলো একটু দেখে যাবে, ব্যাস যে কটা ধারা বললাম সেই কটা। আচ্ছা, এটা হলো। এবারে হচ্ছে শিক্ষা সংক্রান্ত যেগুলো তোমরা কমিশনের কথা জানতে চেয়েছিলে, সেই কমিশন। শিক্ষা সংক্রান্ত কমিশন, শিক্ষা সংক্রান্ত কমিশন। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে শিক্ষা যে কমিশন সেটা কবে গড়ে ওঠে, শিক্ষা যে কমিশন সেটা কবে গড়ে ওঠে।
সংক্রান্ত যে কমিশন, বিভিন্ন যে কমিশন গুলো রয়েছে সেগুলো এবং কমিটি, এইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একদম একটু প্রথম থেকে আসছি, যেটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম থেকে আসছি। ফার্স্ট হচ্ছে উডের ডেসপ্যাচ, একদম প্রথম উডের ডেসপ্যাচ। ম্যাম শিক্ষা কমিশন কবে গড়ে ওঠে? শিক্ষা কমিশন প্রথম 1854তেই গড়ে উঠেছিল, ঠিক আছে। তারপরে আর সেভাবে শিক্ষা কমিশনকে, ওই কমিশনকে তোমার তুলে দেওয়া হয়। তারপর প্রথম জাতীয় শিক্ষা নীতি চলে আসে, প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে শিক্ষা নীতিগুলো চলে আসে আলটিমেটলি। আর আলাদা করে আর কোনো কমিশন তৈরি হয়নি, ওটা ইংরেজ আমলেই ছিল। আমাদের দেশের ক্ষেত্রে আর সেভাবে কোনো কমিশন আর তৈরি হয়নি। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ফার্স্ট হচ্ছে উডের ডেসপ্যাচ, যেটা 1854 সাল। উডের ডেসপ্যাচ উচ্চ শিক্ষার ক্ষেত্রে, উডের ডেসপ্যাচ হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে 1854 সাল। তারপরে হচ্ছে হান্টার কমিশন 1882, যেটা হচ্ছে ভারতের শিক্ষা কমিশন, ঠিক আছে। এই হান্টার কমিশনকেই ভারতের শিক্ষা কমিশন বলা হয়। উডের ডেসপ্যাচটা প্রথমে ছিল, কিন্তু উডের ডেসপ্যাচ কার্যকর হয়নি। হান্টার কমিশন থেকে প্রথম শিক্ষা কমিশন কার্যকর হয়। এই সালটা ভিভিআই মনে রাখবে, যদি বলে ভারতের শিক্ষা কমিশন কবে হয়, তাহলে মানে চালু হয়েছিল 1882, ঠিক আছে। এটাই উত্তর হবে 1882। শিক্ষা কমিশন বললে তাহলে 1882 হবে, ঠিক আছে, ব্রিটিশ আমলে, যেটার আরেকটা নাম হচ্ছে হান্টার কমিশন। তারপরে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন, যেটাকে বলা হয় স্যাডলার কমিশন। স্যাডলার কমিশন 1917, স্যাডলার কমিশন 1917। তারপর আরো বেশ কয়েকটা কমিশন ছিল, অত গুরুত্বপূর্ণ নয়, অত দরকার নেই। তারপরে হচ্ছে চলে এসো এতে, চলে এসো যে বুনিয়াদী শিক্ষা, যেটা আর কি, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লেখার জন্য ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করলাম। আচ্ছা, বুনিয়াদী শিক্ষা, যেটা মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন, একটু আগেই বলছিলাম। এই বুনিয়াদী শিক্ষা, এই বুনিয়াদী শিক্ষার যে কমিশনটা রয়েছে, এটার আরেকটা নাম আছে। এর আরেকটা নাম হচ্ছে নই তালিম, নই তালিম, ঠিক আছে। এইটা তৈরি হয় 1937, সালটা গুরুত্বপূর্ণ, 1937, 1937। তারপরে হচ্ছে উচ্চ শিক্ষার জন্য রাধাকৃষ্ণন কমিশন। উচ্চ শিক্ষার জন্য রাধাকৃষ্ণন কমিশন, যেটা হচ্ছে 1948-49, 1948-49। আমি বিস্তারিত দু এক লাইন আমি বলে দিচ্ছি একটু পরে, আগে নামগুলো বলে দিই তারপর বলছি। রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে 1948-49। তারপর হচ্ছে মুদালিয়ার কমিশন, মুদালিয়ার কমিশন হচ্ছে উচ্চ শিক্ষা, এটা মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য, মাধ্যমিক শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণনটা ছিল উচ্চ শিক্ষা, মুদালিয়ার হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। 1952, 1952, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নারী শিক্ষার জন্য দরকার হংস মেহতা কমিটি, হংস মেহতা কমিটি, এটা নারী শিক্ষার জন্য 1961-তে। নারী শিক্ষার জন্য হংস মেহতা কমিটি।
আচ্ছা, তারপরে হচ্ছে কোঠারি কমিশন 1964-তে। কোঠারি কমিশন হচ্ছে 1964-তে। তারপর হচ্ছে প্রথম জাতীয় শিক্ষানীতি 1968-তে। প্রথম জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি ফার্স্ট, 1968। তারপর দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি 86, দ্বিতীয় সেকেন্ড। তারপর হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে 1987-এ। উনিশশো সাতাশিতে অপারেশন ব্ল্যাকবোর্ড। লাস্ট ওয়ান হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি, জনার্দন রেড্ডি কমিটি হচ্ছে 1992-তে। 1992। আর লাস্ট তৃতীয় যে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা তৃতীয় এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি, সেটা হচ্ছে 2020-তে। সেটা হচ্ছে আর এর মধ্যেও দুটো জিনিস আছে, একটা হলো জাতীয় সাক্ষরতা মিশন, যেটা নিরক্ষরতার জন্য, ওটা 1998-তে। জাতীয় সাক্ষরতা মিশন যদি ধরে, 1998-তে জাতীয় সাক্ষরতা মিশন। আর একটা হচ্ছে যশপাল কমিটি 92-তে। এই জনার্দন রেড্ডি আর যশপাল কমিটি একই বছর। ম্যাম অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি একটু বলে দেবেন? হ্যাঁ, সবগুলো লাস্টের দিকের গুলো আমি সবগুলো একবার করে বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, আচ্ছা ঠিক আছে, আর বাদ বাকিগুলো দরকার নেই, এবার আমি একটু বলে দিই যে কোনটা কি ধরনের, কি বলতে চেয়েছি। আচ্ছা, ফার্স্টেই আসি, যেটা হচ্ছে যে এখানে তো বলেছে যে রাধাকৃষ্ণন কমিশন, ওটা হচ্ছে উচ্চ শিক্ষার জন্য। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে হংস মেহতা কমিটি, যেটা হচ্ছে নারীদের শিক্ষার জন্য। এবারে হচ্ছে কোঠারি কমিশন। কোঠারি কমিশন গঠন করা হচ্ছে কত সালে না 1968, যেটা ঠিক আছে। তবে অনেক জায়গায় এটা 1968 থেকে এটা কিন্তু কি বলে, এটা 68-তে কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে কার্যকর হলেও তৈরি কিন্তু হয়েছিল 1964-তে। কোঠারি কমিশন ঠিক আছে, তৈরি কিন্তু 1964-তে হয়েছিল, যেটা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, যে দৌলত সিং কোঠারি তার নেতৃত্বে এটা তৈরি করা হয়েছিল। এটা জাতীয় শিক্ষা কমিশন নামেও পরিচিত। এটা প্রথম, এই যে জাতীয় শিক্ষা কমিশন একটু আগেই বলছিলাম, সেটার নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, সরি, এটা তো ঠিকই বলেছি, কোঠারি কমিশন 1964, এটাই হবে। ঠিক আছে, চালু হয়েছে এটা 68 থেকে, যেটা এনইপি যেটা বললাম। যাই হোক, 1964 থেকে 66 এটার অপর নাম হচ্ছে জাতীয় শিক্ষা কমিশন। এই দৌলত সিং কোঠারি যিনি বলছেন যে শিক্ষা ব্যবস্থার সমস্ত দিক থেকে একটা মূল্যায়ন করা প্রয়োজন,
শিক্ষা ব্যবস্থার সমস্ত দিক থেকে মূল্যায়ন করা প্রয়োজন। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সমস্ত স্তরে একটা নীতি, একটা নির্দেশিকা প্রণয়ন করতে হবে, যেটা কোঠারি কমিশনে বলা হয়। একটা নীতি এবং নির্দেশিকা প্রয়োগ করতে হবে প্রাথমিক থেকে আর একেবারে উচ্চ শিক্ষা পর্যন্ত সব স্তরে। এটাই কোঠারি কমিশন বলেছে। নেক্সট হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে সে বলবে। অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি? যেটা অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে 87 এর একটা সরকারি একটা অনুষ্ঠান, যেটা বলা হয় যে যার দ্বারা প্রাইমারি যে এডুকেশন রয়েছে, প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে সেটাকে আরো উন্নত করা হবে। সেখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত সাহায্য করা হবে সারা দেশ জুড়ে শিক্ষার ক্ষেত্রে, অনেক মানে পর্যাপ্ত বই দেওয়া হবে। এক কথায় আমরা যেটা বলবো ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, যে প্রযুক্তি, যে প্রযুক্তি রয়েছে বা যে সমস্ত বিষয়গুলো দরকার শিক্ষা ক্ষেত্রে, বোর্ড দেওয়া, বই দেওয়া, রিসোর্সেস উৎস যেগুলো দেওয়া, লাইব্রেরি দেওয়া, কোনো স্পোর্টস ইকুইপমেন্টস দেওয়া, এই জিনিসগুলো দেওয়া হবে। যার প্রধান উদ্দেশ্য ছিল, মানে এর মূল লক্ষ্যটাই ছিল, এটাই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, বোঝা গেল অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি? 87 এর প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের। ম্যাম বলছি তার আগে কি শিক্ষাক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো না, এই যে ব্ল্যাকবোর্ড বা বই এগুলো না, কোনো কিছু? দেওয়া হতো, কিন্তু সব জায়গায় তত ইনফ্রাস্ট্রাকচার বা পাঠ্য বই এইগুলো অত বেশি মানে এই কিনতে ফিনতে হতো এগুলো। এই যে ফ্রিতে দেওয়া, এই এই প্রথম অপারেশন ব্ল্যাকবোর্ড থেকে এই জায়গাটা এলো, যে প্রথম যেটাকে আমরা বললাম যে সমস্ত কিছু বিনামূল্যে দেওয়া বা পর্যাপ্ত থাকতো না। লাইব্রেরি ছিল না, টিচিং মেটেরিয়ালস যেগুলো লাগবে, এই যে সমস্ত আমরা এখনকার দিনে বলছি টিএলএম এর ব্যবহার করতে হবে, টিচিং লার্নিং মেটেরিয়াল, এগুলোর ব্যবস্থা অত বেশি ছিল না, যেটা পরবর্তীতে হয়েছে। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ডটা হলো। এবার হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি। জনার্দন রেড্ডি কমিটি জনার্দন রেড্ডি কমিটি তৈরি হচ্ছে 1992 সালে। জনার্দন কমিটি যখন তৈরি হচ্ছে, এখানে এই কমিটিতে বলা হচ্ছে যে এখানে শিক্ষার কাঠামো, অর্থাৎ প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, এখানে কিন্তু প্রচুর আধুনিক শিক্ষার যে কি বলবো যে স্ট্রাকচার, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়। আধুনিক শিক্ষার যে স্ট্রাকচার, সেখানে এগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, বর্তমানে যে ধরনগুলো, মানে সাধারণ স্কুল ব্যবস্থা কেমন হবে, প্রাথমিক স্তরে কেমন হবে, সমস্ত শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। এই যে আমরা নবোদয় বিদ্যালয়ের কথা বলি ইদানিং কালে, এই সমস্ত নবোদয় বিদ্যালয় তৈরি করতে হবে। এই যে কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলোকে বলা হয়, এই নবোদয় বিদ্যালয়ের সুপারিশ করা হয়েছে এই প্রকল্প, মানে যাতে সমাজের সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা গিয়ে সেই সমস্ত স্কুলে পড়াশোনা করতে পারে, কমন একটা স্কুলের ব্যবস্থা, যেখানে শুধুমাত্র পড়াশোনা নয়, নবোদয় বিদ্যালয় মানে সেখানে আবাসিক, আবাসিকরা গিয়ে থাকতে পারবে এবং দূর দূরান্ত থেকে, এবং তারা পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, যেটা আবাসিক কেন্দ্র, মানে শিক্ষাকে আবাসিক কেন্দ্র হিসেবে ব্যবস্থা করা, এই নবোদয় বিদ্যালয়ের কথা সেখানেই বলা হয়, যেটা জনার্দন রেড্ডি কমিটি বলেছিল। এটা গেল। আর প্রথম যে দুটো জাতীয় শিক্ষানীতি যেটা আছে, ওটা একটু ভালো করে দেখে যাবে। জাতীয় শিক্ষানীতি প্রথমে কি কি বলা হয়েছিল। তখন গান্ধীজি বৌদ্ধিক যে শিক্ষার কথা বলেছিলেন, সেই শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার পুনর্গঠনের দিকটাতে ব্যবস্থা করা হয়।
মাধ্যমিক শিক্ষা স্তর, প্রাথমিক শিক্ষা স্তর এইগুলোর দিকে গুরুত্ব দেওয়া হয় প্রথম দিকে যে জাতীয় শিক্ষানীতি। কিন্তু এখনকার দিনে সেই সমস্ত সময়ের সাথে সাথে শিক্ষানীতি অনেক বদলেছে। যেটা আমি বললাম যে তখন শিক্ষা ব্যবস্থা মাত্র 6 থেকে 14 এদেরকেই কম্পালসারি করে পড়ানো হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, 6 থেকে 14 অব্দি পড়ালে তো হবে না, এখন তো শিক্ষা ব্যবস্থা অনেক আগে থেকে শুরু হয়ে যায়, 2.5 বছর থেকে। সেই জন্য ওটাকে 3 করা হয়েছে, আর 6 থেকে 14 নয়, একেবারে 18 বছর পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে। সময়ের সাথে সাথে এগুলোকে তাল মিলিয়ে চেঞ্জ করা হয়েছে। আগে ছিল যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখন নয়। এখন দেখবে যে প্রাইমারি, আগে ছিল প্রাইমারি ক্লাস 1 থেকে 5, না এখন একটা প্রি প্রাইমারি সেকশন, তারপরে প্রাইমারি হচ্ছে, সরি ক্লাস 1 থেকে 4 ছিল, এখন সেটা 5 করা হয়েছে প্রাইমারি সেকশনটাকে। তারপর আবার আপার প্রাইমারি, আগে সেটা ছিল না, ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি ছিল মাধ্যমিক স্তর, এখন সেটা আপার প্রাইমারি ক্লাস 6 থেকে 8 আপার প্রাইমারি, তারপর 9-10 হচ্ছে মাধ্যমিক, তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক। ঠিক এইভাবে প্যাটার্নটাকে তৈরি করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিটা পড়লে বুঝতে পারবে, যদি অসুবিধা হয় আমি আবার বলবো। তাহলে এইগুলো আলোচনা করিয়ে দিলাম মোটামুটি ভাবে। তাহলে আমাদের আর কি বাকি থাকলো, আর কি কি নোট দিতে হবে এগুলো ছাড়া? এটা তো মোটামুটি করিয়ে দিয়েছিলাম। ম্যাম বলছি একটা কোশ্চেন পেলাম। হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি প্রশ্নটা হচ্ছে এরকম যে এখন তো বেসরকারি স্কুলগুলো তো উচ্চ মাধ্যমিক আছে, তো তোমরা বেসরকারি স্কুলে না গিয়ে সরকারি স্কুলে কেন আসতে চাইছো শিক্ষকতা করতে? বেসরকারি স্কুলগুলোতে না গিয়ে কেন সরকারি স্কুলে শিক্ষকতা করতে? আচ্ছা, হ্যাঁ করতে চাইছো তোমরা, হ্যাঁ হ্যাঁ। সরকারি স্কুলগুলি, বিদ্যালয়গুলি এগুলো মূলত মফস্বল এরিয়াতে আছে, মফস্বল এরিয়াতে রয়েছে। আর এই ধরনের শিক্ষা ব্যবস্থায় সমাজের সব স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে না। মূলত যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তারা সরকারি স্কুলগুলোতেই অংশগ্রহণ করে। এবং সরকারি স্কুলগুলো, আমরা যে প্রত্যন্ত গ্রাম থেকে আসছি সাধারণত, সেই সমস্ত অঞ্চলে সরকারি মাধ্যম বিদ্যালয়গুলি বেশি। এবং আমি চাই যে সরকারি স্কুলের মাধ্যমেই ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটুক। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে মূলত সরকারি বিদ্যালয়গুলিতেই শিক্ষার বিকাশ ঘটেছে, সরকারি বিদ্যালয়গুলি বা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে। ঠিক আছে, এই কারণেই আমি এবং সমাজের সমস্ত স্তরে ছাত্রছাত্রীকে এই সরকারি মাধ্যমে পড়াতে পারবো, এই কারণেই আমি এই ধরনের বিদ্যালয়গুলোতে পড়াতে আসতে ইচ্ছুক। হলো উত্তর? হ্যাঁ ম্যাম। আওতা আওতা করলে মানে উত্তর একটা রেডি রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অবধি থাকলো। তাহলে কালকে আমাদের কিছু একটা তোমরা দিও, আবার নইলে আর একটা নতুন টপিক করাবো। আর কি বাকি থাকলো আমাদের একটু বলো। আচ্ছা, কালকে বরং করব, কালকে আমরা স্পেশাল পেপার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্পেশাল পেপারটা নিয়ে আলোচনা করলে আমাদের অনেকটা আলোচনা এগিয়ে যাবে। কালকে আমাদের যতটা সম্ভব। ম্যাম এই টাইমের জন্য হয়তো আজকে সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি নাকি? বুঝতে তো পারছি না, ঠিক আছে আরেকবার দেখছি দুপুরের দিকে পসিবল হয়। টাইমটা একটু চেঞ্জ করলে খুব ভালো হতো ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি কালকে দুপুরের দিকে হবে, 3:30 4টে এরকম টাইম। হ্যাঁ হ্যাঁ, 4টা থেকে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি তাহলে গ্রুপে কথা বলে নিচ্ছি তোমাদের সাথে।